থেকে যেতে হবে, কারণ আমার ঠাকুর খুড়াকে শক্তিশালী ভূষায়িত করে দুষ্ট দশানন কেমন সুখে আছে আমাকে একবার দেখে যেতে হবে। হনুমান লঙ্কার উপর দিয়ে যাত্রা করেছে। এদিকে রাজা দশানন পাত্র মিত্র গণ নিয়ে সভা করে বসে আছে। হঠাৎ হনুমানের ছায়া পড়েছে ওই লঙ্কার উপরে। রাজা দশানন পাত্র মিত্রকে ডেকে বলছে, ওহে পাত্র মিত্রগণ, দেখো তো শূন্য মার্গে থেকে কি যাত্রা করেছে। কিছুই দেখা যায় না, একবার ভালো করে তাকিয়ে দেখো। ভালো করে একটু দেখেছি, অন্ধকার, কিছু দেখা যায় না। কিছু দেখা যাচ্ছে না। রাজা দশানন স্বর্ণ সিংহাসন হতে মৃত্তিকায় তোমরা তো বোধহয় শ্রবণ করেছো আমার পুত্র হন্তাকারী লক্ষণকে আমি শক্তিশালী ভূষায়িত করেছি। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে তো? আমার একটা বিপদ হয়েছে। আবার বিপদ? হ্যাঁ বিপদ। ওই হনুমান আছে না, হনুমান চলেছে গন্ধর্ব মাদনেতে মহা ঔষধি আনতে। ওই হনুমান যাতে মহা ঔষধি নিয়ে ফিরে আসতে না পারে আর লক্ষণও যাতে না বাঁচে, এর একটা উপায় তোমরা আমাকে বলে দাও। মহারাজ, উপায় একটাই আছে। এই লঙ্কার মধ্যে আপনার মাত্র কাল নেমে আছে না, ওনার দ্বারা ছাড়া কাজ করা সম্ভব নয়। রাজা দশানন মনে মনে চিন্তা করছে, পাত্র মিত্রগণ ঠিক কথাই বলেছে। এই লঙ্কার মধ্যে মায়া বলে বলিয়ান আমার মাতুল কাল নেমি, আর ওই হনুমানের নিকট মায়া বল ছাড়া অন্য কোনো বল থাকবে না। রাজা দশানন বলছে, মাতুল তুমি তো বোধহয় শ্রবণ করেছো আমার পুত্র হন্তাকারী লক্ষণকে আমি শক্তিশালী ভূষায়িত করেছি। ভালো করেছি তো? আমার একটা বিপদ হয়েছে। হ্যাঁ, ওই হনুমান আছে না, হনুমান চলেছে গন্ধমাদন পর্বতে মহা ঔষধি আনতে। ওই হনুমান যাতে মহা ঔষধি নিয়ে ফিরে আসতে না পারে আর লক্ষণও যাতে না বাঁচে, এর একটা যুক্তি তোমায় বের করে দিতে হবে। মাতুল হ্যাঁ বলো। কথা বলছো? হ্যাঁ, এই বুড়ো বয়সে আমি হনুমান ধারণ করতে পারবো না, ব্যবস্থা করো। কালনেমি বলছে, ভাগ্নে এই বুড়ো বয়সে আমি হনুমানের নিকটে যেতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, আমি বাড়ি চললাম, তুমি অন্য ব্যবস্থা করো। রাজা দশানন মনে মনে চিন্তা করছে, আমার মাতুলটা একটু লোভী আছে, একটু লোভ দেখানো যাক।
রাজা দশনন বলছে মাতুল হ্যাঁ বলো তুমি আরেকটা কথা শুনে যাও। বলো তুমি যদি বন্ধমাদন পর্বতে গিয়ে হনুমানকে সংহার করে লঙ্কায় ফিরে আসতে পারো তাহলে এই লঙ্কার আধা ভাগ আমি তোমাকে দেবো। তুমি বললে লঙ্কার আধা ভাগ দেবে? হ্যাঁ লঙ্কার আধা ভাগ দেবো। ঠিক বলছো তো? হ্যাঁ ঠিক বলছেন। তাহলে আমি একজন রাজা হয়ে যাচ্ছি। হ্যাঁ রাজা হবে তো। রানী করে কি হবে? কেন কি রানী করানো তোমার চাই নাকি? হ্যাঁ রাজা হলে রানীর দরকার প্রয়োজন নেই। হ্যাঁ তাহলে বলো, এটাও বলে ভালো। তাহলে একটা কথা বলবো, হ্যাঁ বলো। যদি হনুমানকে মেরে আমি লঙ্কা ফিরে আসতে পারি কেমন, রানী গণা একটা একটা করে ভাগ করতে হবে কেমন, আর ওই যেভাবে মন্দারও থাকবে হ্যাঁ। ওই ভাগটা আমার না। এই কথা শ্রবণ করে রাজা দশনন মনে মনে চিন্তা করছে, ওরে দুষ্ট মাতুল, যে আশা ওই দেবতা গঙ্গাও করতে পারে না, মাতুল হয়ে তুমি সেই আশা করছো? যাও বন্ধমাদন পর্বতে, হনুমানের হাতে তোমার নিস্তার হলেও আমার হাতে তোমার নিস্তার হবে না। রাজা দশনন বলল মাতুল হ্যাঁ বলো। তাহলে তুমি একটা কাজ করো, তুমি তাহলে এবার যাত্রা করো। তাহলে একবার যাত্রা করে দিই। হ্যাঁ যাত্রা করো। রাজ্য পাওয়ার আশায়, রানীগণ পাওয়ার আশায় নিশাচর কালনিমি মায়া সাজে সজ্জিত হতে আরম্ভ করে। এদিকে রাম ভক্ত হনুমান মহা ঔষধি খোঁজ করে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না। হঠাৎ মুনিবের ঝাড়িকায় কালনিমিকে সম্মুখে দেখে রাম ভক্ত হনুমান নবমস্তকে প্রণাম জানিয়ে বলছে, ওগো মুনিবর, আমার প্রভু দয়াল রামচন্দ্র তার কনিষ্ঠ ভাই লক্ষণ রাবণের শিলার হাতে ভূষায়িত। আমি এসেছি মহা ঔষধি নিতে, কোথাও খুঁজে পাচ্ছি না। দয়া করে আপনি আমাকে মহা ঔষধিটা চিনিয়ে দিন। নিশাচর কালনিমি বলছে, ও আচ্ছা, তুমি কোথা হতে এসেছো, কেন এসেছো, এসব কিছু আমার অজানা নয়, সব জানা আছে আমার। আমি এই পর্বতে অনেকদিন ধরে তপস্যা করি, আজ আমার বড় সৌভাগ্য। অনেকদিন এই পর্বতে আমি তপস্যা করি, একজন অতিথি সেবা আজ পর্যন্ত আমি করাতে পারলাম না। তুমি একটা কাজ করো, ওই যে দেখো নিকটে সরোবর দেখতে পাচ্ছ, দেখেছো, ওই সরোবরে গিয়ে একটু স্নান করে আসো। স্নান করে আমার আশ্রমে এসে কিছু ফলমূল সেবা করে, এবার তুমি যে মহা ঔষধি খোঁজ করে বেড়াচ্ছ সেটা আমার হাতের করা, সেই মহা ঔষধি আমি তোমাকে দিয়ে দেবো। আশীর্বাদ করবো, তোমার ঠাকুর ঘোড়া বেঁচে যাবে। স্নান না করলে নয়, না স্নান করতেই হবে, করতেই হবে। করতেই হবে। আর তুমি তো বানর বংশে জন্মগ্রহণ করো, শাস্ত্র পড়েছো? না, পড়ো দিছো? না। তাহলে শ্রবণ করো।
হ্যাঁ, স্নান করে আসবো। রাম ভক্ত হনুমান মনে মনে চিন্তা করছে, অনেক পথই তো এসেছি, আর ক্ষুধাও তো লেগেছে, যাই একটু স্নান করেই আসি। মহাঔষধি যখন মুড়ি বড় নিকটে রয়েছে, তাহলে আর চিন্তা নেই, তাহলে যাই স্নান করেই আসি। কথা হইতে সরোবরের পাড়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, স্নান কি করে করতে হয় আমার বাবা ঠাকুরদাও তো জানে না। এখান থেকে লাফ দিয়ে মাঝখানে পড়বো, মাঝখান থেকে লাফ দিয়ে পাড়ে উঠে মুড়ি বড় নিকট চলো, হয়ে গেল তো। লাফ করিয়া সরোবরের মধ্যে ছিল ভীষণ কুম্ভীরিণী, এসে হনুমানের বাম পা ধরেছে। হনুমান নিচে হয়ে দেখতে পাচ্ছে এই জলের মধ্যে আর কি থাকতে পারে, জলপোকাই তো হবে। হনুমান নিচে হয়ে দেখতে পাচ্ছে, ওরে বাবা, এ তো অনেক বড় জলপোকা। কি যখন তার নখ দ্বারা ওই ভীষণ কুম্ভীরিণীকে সংহার করেছে, গন্ধকালী মুক্ত হয়ে শূন্য মার্গে উঠে হনুমানকে ডাকতে আরম্ভ করেছে। হনুমান, হনুমান, হনুমান এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ শূন্য মার্গের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে এক সুন্দরী যুবতী কন্যা। গন্ধকালী বলছে, হনুমান শোনো আমার বিগত দিনের কথা। অগ্রে আমি ইন্দ্র রাজসভায় নাচ গান করতাম, হঠাৎ একদিন পথের মাঝে অষ্টবক্র মুনিকে দেখে আমি হেসে দিয়েছিলাম।